জয় বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কদের উপর হামলা। ঘটনাটা ঘটছে গোপালগঞ্জে। যুগান্তর সংবাদপত্রের সংবাদ, টাইটেলটা এরকম: জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিক ও সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা। আজকের ভিডিওতে আমি দেখাবো আওয়ামী লীগের 5টি ভোট ব্যাংক, অর্থাৎ যেই 5টি জায়গায় আওয়ামী লীগ অটোমেটিক ভোট পাবে, তাদের কোনো পরিশ্রম করা লাগবে না। উপদেষ্টারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবে? আর ছাত্রলীগ তো রাতে রাতে ভয়ঙ্কর হয়ে ফিরতেছে। সিনিয়র নেতারা মনে করেন 26শে মার্চ স্বাধীনতা দিবসে তাদের দেশে ফেরা উচিত। এটা ভালো সংবাদ 2-3টি কারণে। ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ এমন খবর ফলাও করে প্রথমে ফেসবুকে, তারপর গণমাধ্যমে প্রচার করা হয়েছিল। সরকারি সংস্থার পক্ষ থেকে এমন খবর আসে, বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির কাছ থেকে তরলীকৃত গ্যাস আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। অথচ এ ধরনের চুক্তি করা যাদের এখতিয়ার, সেই পেট্রোবাংলা বলছে তারা বিষয়টি জানি না। নাহিদ ইসলাম কি উপদেষ্টা পদ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন? সার্কাসের মাত্রা ছাড়িয়ে গেছে চরমভাবে। সরকারের উপদেষ্টারা, ছাত্র সমন্বয়ক কিংবা কথিত বিপ্লবীরা তাদের ভাষাতেই যারা ফ্যাসিস্টদের দোসর, আওয়ামী লীগের দোসর, তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা নিয়ে কিংবা বিশেষ উপঢৌকন নিয়ে, চাঁদা নিয়ে তাদেরকে বহাল তবিয়তে রেখেছে, ছাড় দিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম দর্শক, ইতিমধ্যে এই সংবাদের গুরুত্বপূর্ণ অংশ দেখেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। তার আগে অনুরোধ করবো, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক ধারাবাহিকের পরিপ্রেক্ষিতে আজকে এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি আগে দেখে আসি। জয় বাংলা স্লোগান দিয়ে সমন্বয়কদের উপর হামলা। ঘটনাটা ঘটছে গোপালগঞ্জে। যুগান্তর সংবাদপত্রের সংবাদ, টাইটেলটা এরকম: জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিক ও সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলা। ছাত্রলীগের হামলায় আহত জসিমউদ্দিন বলেন, সোহাগ 5ই আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ে এসে নিজেকে ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে আধিপত্য দেখায়। আজ সে পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে। মানে পরীক্ষা দিতে গেছে, সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করছে। এ সময় ছাত্রলীগের কয়েকজন এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আচ্ছা, এটা হলো যে আহত হয়েছে সমন্বয়ক বা ওই টাইপেরই কিছু, তার বক্তব্য। সোহাগ কি বলছে এই বিষয়ে? সোহাগ বলেন, এই ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে কে যায়নি? তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এই ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে, যখন আগে ছাত্রলীগের মিছিল হইতো তখন মিছিলে কে যায়নি? আর কথায় কিন্তু স্পষ্ট যে সবাই গেছে। আচ্ছা, তারপরে তিনি কি বলছে যে আমি কখনো কোনো শিক্ষার্থীর উপর অন্যায় অত্যাচার করিনি। তিনি কোনো শিক্ষার্থীর উপর অন্যায় অত্যাচার করেনি। আমার বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছে। এই সোহাগের বাবা ক্যান্সারের রোগী। চেয়েছিলাম পরীক্ষা শেষ করে একটা চাকরিতে ঢুকবো, কিন্তু আমার উপর আজ অত্যাচার হলো। আমাকে ধরে পুলিশে দিতে চেয়েছিল, আমার বন্ধুরা আমাকে সেভ করে ক্যাম্পাসে বাইরে নিয়ে এসেছে। এখন আপনি ভাবেন যে একজন শিক্ষার্থী, তিনি যেভাবে সোহাগ কথাটা বলছে, হয়তো বা তিনি কোনো পদে নাই। পদে থাকলে তো ওই আহত জসিমউদ্দিন উল্লেখ করতো। আহত জসিমউদ্দিন বলছে যে 5 আগস্টের পরেও বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগের নাকি তিনি আধিপত্য দেখাইছে। কিন্তু সোহাগ যেটা বলছে যে এই ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিলে কে জানে, সবাই গেছে। এটা দ্বারা স্পষ্ট যে সোহাগ ছাত্রলীগের মিছিলে গেছে। এখন সে পরীক্ষা দিতে আইছে, একজন পরীক্ষার্থীকে ধরে পুলিশের হাতে তুলে দিতেছে। পরে কি করছে, ওই সোহাগের যে বন্ধু বান্ধব আছে তারা আইসে সমন্বয়কদের এলোপাথারি দিয়ে মানে তাকে চিনে নিয়ে এসে তার মধ্যে জয় বাংলা স্লোগানও দিয়েছে। এখানে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর ডক্টর আরিফুল জামান রাজীব বলেন, এ বিষয়ে 7টার দিকে একটা মিটিং হবে, এরপর আমি মন্তব্য করব। তাহলে কিন্তু এখানে অনেক কিছু পরিষ্কার হয়ে আসতেছে যে এই যে প্রক্টর সাহেব আরিফুল জামান রাজীব, তিনি বলছে যে 7টার দিকে মিটিং করে, তারপরে 7টার দিকে কলেজের যারা স্টাফ আছে বা প্রশাসন আছে তাদের সাথে মিটিং করে তারপরে কথা বলবো, তার আগে বলবো না। এখানে আমার মনে হইতেছে যে হয়তো বা পদদারি কোনো কর্মী না সোহাগ, কিন্তু ওই ছাত্রলীগের একটু মানে ন্যাসগাস আছে এরকম। কিন্তু এই জায়গায় তো ওইটা কথা না। একজন শিক্ষার্থী, একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে কলেজে, তাকে এখন সবাই মিলে ধরে পুলিশে দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। তার বন্ধু বান্ধব তো তাকে সিরিয়ান পেটে স্বাভাবিক। এটা কোন ধরনের কালচার হলো? আপনি ভাবেন তো, একজন যদি অপরাধী হয়, যেহেতু ছাত্রলীগ নিষিদ্ধ, মানে ছাত্রলীগের যারা কর্মী আছে তারা কোনো রাজনৈতিক কোনো কার্যকলাপ করতে পারবে না। এর মানে এই নয় যে সে কলেজে যাইতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা দিতে গেলে তাকে ধরে দেওয়া লাগবো। কী রে ভাই, কী চলতেছে এগুলো? জয় বাংলা স্লোগান দিয়া সমন্বয়কদের হাত থেকে তো ঠিকই সোহাগকে ছুটে নিয়ে গেল, কিন্তু এইটা তো আমাদের শিক্ষাঙ্গনের প্রাপ্য না। যে একজন পরীক্ষা দিবার যাবার তাকে অ্যারেস্ট করবো, তাকে মানে অন্য যারা আছে তাকে যারা পছন্দ করে না, বা ছাত্রলীগ পরে অন্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারা ধরে এই পরীক্ষা না দিবার দিয়ে তাকে পুলিশের হাতে ধরে দিব,
এটা তো কোনো সহপাঠীর কাজ আমি মনে করি না। সহপাঠীর কাজ হবে সে যেন পরীক্ষা দিতে পারে ভালোভাবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে বাংলাদেশ আওয়ামী লীগের 5টি ভোট ব্যাংক। তো চলুন বাংলাদেশের আওয়ামী লীগের ভোট কোথায় কোথায় আছে সেই বিষয়টা এক্সপ্লেইন করি। বাংলাদেশ আওয়ামী লীগের ভোট ব্যাংকের মধ্যে 1 নম্বর যে ভোট ব্যাংকটি বাংলাদেশ আওয়ামী লীগের আছে সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বিরাট অংশ, অর্থাৎ যারা সংখ্যালঘু সম্প্রদায়, যেমন হতে পারে হিন্দু বা অন্য কোনো ধর্মের, বিশেষ করে হিন্দু, এই সম্প্রদায়ের একটা বিরাট অংশ আওয়ামী লীগকে সমর্থন করে। কেন করে জানেন? তাদের সেকুলার পন্থী রাজনীতির কারণে। কারণ আওয়ামী লীগ যে রাজনীতি করে এটাকে বলা হয় সেকুলার পন্থী রাজনীতি বা ধর্ম নিরপেক্ষতার রাজনীতি, অর্থাৎ তারা ধর্মের আলোকে বাংলাদেশের কোনো নাগরিককে তারা বিচার করে না। যার ফলে এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বিরাট অংশ তারা মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে আমরা বাংলাদেশের সবচাইতে নিরাপদ থাকবো এবং আওয়ামী লীগ আমাদের সবচাইতে আশ্রয়স্থল, কারণ তারা সেকুলার পন্থী রাজনীতিতে তারা কিন্তু বিশ্বাসী। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের খুব বেশি পরিশ্রম করা লাগে না সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষেত্রে, কারণ তারা জানে এদেশের একটা হিউজ পরিমাণ বিরাট অংশ সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে ভোট দেয় এবং এটি আমরা বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের একটি রিজার্ভ ভোট। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের 2 নম্বর যে ভোট ব্যাংকটা আছে সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে, অর্থাৎ গ্রাম অঞ্চলে যে প্রবীণ বৃদ্ধরা আছে বা যাদেরকে আমরা চাচা বলি, এই চাচা চাচির একটা বিরাট অংশ আওয়ামী লীগ সমর্থন করে। মানে গ্রাম অঞ্চলে যদি আপনি দেখেন সেখানে শুধু 2টা দল খুঁজে পাবেন, একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এরপরে আছে জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি খুঁজে পাওয়া যায় না, ইসলামী আন্দোলন আছে এবং বেশ কিছু দল আছে। তো সবচেয়ে আমরা যদি ম্যাসিভ কার্যক্রমের কথা বলি তাহলে গ্রাম অঞ্চলের সবচেয়ে 2টা দল তারা প্রভাব বিস্তার করেছে অনেক ভালোভাবে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি। এবং এই চাচা পর্যায়ের লোক যারা মাঠে ঘাটে যারা ফসল ফলায়, গ্রামের সহজ সরল মানুষ, এদের মধ্যে শুধু 2টা দলকে সমর্থন করে বেশি, এক আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। তো এখানে আওয়ামী লীগের একটা বিরাট ভোট ব্যাংক আপনাদের গ্রাম অঞ্চলে পাওয়া যায়। তো তারা খুব ভালো করে জানে যে গ্রামের একজন যে ওয়ার্ড পর্যায়ের লিডার আছে সে যদি একবার খাড়া হয়ে জয় বাংলা বলে আওয়াজ দেয় সেখানে বহুত মানুষ কিন্তু জড়ো করে ফেলা সম্ভব। তো এই একটা ভোট ব্যাংক এখানে কিন্তু আওয়ামী লীগের আছে, যেখানে তাদের খুব বেশি পরিশ্রম করা লাগে না, ওই ভোটগুলো তারা কিন্তু অটো পেয়ে যায়। এরপরে বাংলাদেশ আওয়ামী লীগের 3 নম্বর যে ভোট ব্যাংকটি সেটা হচ্ছে এলিট শ্রেণীর লোকেরা বাংলাদেশ আওয়ামী লীগকে পছন্দ করে। এলিট শ্রেণী মানে যাদের টাকা পয়সার কোনো অভাব নেই, দেখবেন ম্যাক্সিমাম তারা হচ্ছে আওয়ামী লীগ করে। রিসেন্টলি আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকে আওয়ামী পন্থীদের নিরঙ্কুশ বিজয় এবং বিএনপি পন্থীদের ধস, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে যে নির্বাচন হয়েছিল এই নির্বাচনে এখনো এখানে আওয়ামী লীগ পন্থী যারা ছিল তারা কিন্তু জয়লাভ করেছে এবং বিএনপি পন্থী যারা কিন্তু জয়লাভ করতে পারেনি। তাহলে এলিট শ্রেণীর পর্যায়ে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি এবং তারা মনে করে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে পারে আমরা সমস্ত ধরনের সুযোগ সুবিধা আমরা পাই। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের 4 নম্বর যে ভোট ব্যাংক আছে সেটা হচ্ছে এই যে গৃহহীনদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘর তৈরি করে দিয়েছিল মনে আছে? এখানে 5,54,000 পরিবার এই ঘরে কিন্তু বসবাস করে। এই 5,54,000 পরিবার আওয়ামী লীগের অটো ভোট, অর্থাৎ আওয়ামী লীগ যদি কখনো ভোটে দাঁড়ায় এই যে গৃহহীনরা যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, যারা পথে ঘাটে মাঠে যারা ঘুমাতো, যাদের কোনো আশ্রয় ছিল না, বৃষ্টিতে ভিজতো রোদে পুড়তো, সেই সমস্ত মানুষদেরকে যে গৃহ করে দেওয়া হলো এরা কিন্তু আওয়ামী লীগের বাইরে যাবে না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গৃহহীনদের যে একটা বিশাল অংশ আছে এই অংশটার ভোট আওয়ামী লীগ একেবারে জায়গায় বসে অটো পেয়ে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে তাদের কোনো প্রচারণার কোনো দরকারই পড়বে না, তারা অটোমেটিকলি এই সমস্ত দুস্থ অসহায় মানুষের ভোট তাদের ব্যাংকে চলে আসবে। তো এটি হচ্ছে আওয়ামী লীগের 4 নম্বর ভোট ব্যাংক। এরপর বাংলাদেশ আওয়ামী লীগের 5 নম্বর যে ভোট ব্যাংক সেটা হচ্ছে সেকুলার পন্থীদের একটা বিরাট অংশ আওয়ামী লীগকে সমর্থন করে। এখানে আমরা যেমন বলতে পারি শাহবাগী আছে, এরপর আমরা বলতে পারি যারা সংস্কৃতির সাথে জড়িত এরা আছে, এরপর আমরা বলতে পারি যারা এই যে গানের জগতে আছে এরা আছে, এরপর বহুত যারা সেকুলার পন্থী লোক, অর্থাৎ যারা কোনো ধর্ম দিয়ে মানুষকে বিচার করে না, যারা আছে নিউট্রাল, মানে আমি ভাই ধর্মের জায়গায় আমি আমার জায়গায়, এরকম বহুত মানুষ আছে নিউট্রাল ব্যক্তি, সেকুলার ব্যক্তি, ধর্ম নিরপেক্ষ ব্যক্তি, অসাম্প্রদায়িক ব্যক্তি। এই ব্যক্তিগুলার প্রথম পছন্দের দল হচ্ছে আওয়ামী লীগ। তারা শুরু থেকেই কিন্তু আওয়ামী লীগকে ভোট দেয় এবং এদের ভোটগুলো কিন্তু আওয়ামী লীগ একচেটিয়াভাবে পেয়ে যায় এবং আওয়ামী লীগ জানে যে এদের মাঝে আমাদের খুব বেশি প্রচারণা করা লাগে না যে আমরা ক্ষমতায় গেলে এই করব সেই করব বলা লাগে না, কারণ এরা অধিকাংশ শিক্ষিত, মানে সেকুলার পন্থী যে সমস্ত লোকজন আছে এরা অধিকাংশ শিক্ষিত। তো সুতরাং এদের ভোটগুলা আওয়ামী লীগ কিন্তু অটোমেটিকলি পেয়ে যায়। এই জন্য আমরা বলতে পারি যে বাংলাদেশের একটা বিরাট অংশ যে সেকুলার পন্থী আছে এদের ভোটগুলা আওয়ামী লীগের একটা বিরাট একটা ভোটের একটা অংশ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আওয়ামী লীগের যে 5 জায়গায় যে আওয়ামী লীগের ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রাম্পের প্রথম পার্টনার বাংলাদেশ এমন খবর ফলাও করে প্রথমে ফেসবুকে তারপর গণমাধ্যমে প্রচার করা হয়েছিল। সরকারি সংস্থার পক্ষ থেকে এমন খবর আসে, বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির কাছ থেকে তরলীকৃত গ্যাস আমদানির চুক্তি করেছে বাংলাদেশ, অথচ এ ধরনের চুক্তি করা যাদের এখতিয়ার সেই পেট্রোবাংলা বলছে তারা বিষয়টি জানেই না। বিষয়টি যেন যার বিয়ে তার খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই অবস্থার মতো। আমাদের বিশ্লেষণ হলো যে চুক্তিকে সরকার ট্রাম্প প্রশাসনের সাথে মারদাঙ্গা চুক্তি হিসেবে চালিয়ে দিচ্ছে সেটি আদৌ কোনো চুক্তি নয়, আর সেই মার্কিন বেসরকারি প্রতিষ্ঠানটির গ্যাস রপ্তানির সক্ষমতাই এই মুহূর্তে নেই।
সরকারের তরফ থেকে এমন স্ট্যান্ডবাজির ঘটনায় পুরো বিষয়টি হাস্যরসে পরিণত হয়েছে, যেটির মূল উদ্দেশ্য ছিল জনসমক্ষে প্রচার করা ট্রাম্প প্রশাসনের সাথে ইউনূস সরকারের সুসম্পর্ক তৈরি হয়েছে। এই প্রচারের আয়োজক হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিজারের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব আছেন তিনি। ইউনূস সরকার তাকে সিঙ্গাপুর থেকে ডেকে এনেছিল দেশের ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতির উন্নতি করতে, কিন্তু 12 সেপ্টেম্বর তিনি যোগ দেওয়ার পর থেকে ফল হলো ঠিক উল্টো। 22 জানুয়ারি প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই এর খরা কাটছে না, উল্টো পরিস্থিতির অবনতি হচ্ছে। গত অর্থ বছরের তুলনায় কমেছে 71%। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে এমনটা গত 11 বছরে কখনো হয়নি। একই অবস্থা বেসরকারি বিনিয়োগেরও। এমন পরিস্থিতিতে আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রের বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এলএনজি আমদানির চুক্তি করার তথ্য জানালেন আশিক চৌধুরী। প্রশ্ন হলো, বিটা কেন? যেখানে অতীতে গ্যাস আমদানির চুক্তি করেছেন জ্বালানি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রী পর্যায়ের কেউ বা পেট্রো বাংলার কর্মকর্তা। দেশে এলএনজির একক ক্রেতা পেট্রো বাংলা, অথচ এই চুক্তির বিষয়ে তারা কিছুই জানে না। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এলএনজি আমদানির চুক্তি করতে হলে অবশ্যই পেট্রো বাংলার মতামত নিতে হয়। আবার সরকারি পর্যায়ে চুক্তি করতে হলে উভয় পক্ষের সরকারি প্রতিষ্ঠান থাকতে হয়। সরকার কখনো অন্য দেশের বেসরকারি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারে না। কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে হলে উভয় দেশের কোম্পানি পর্যায়ে চুক্তি হতে হবে। সরকারি প্রতিষ্ঠান বিডা কিভাবে যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানির সঙ্গে চুক্তি করলো সেটি ভাবতেই হিমশিম খেতে হচ্ছে পেট্রো বাংলাকে। তাহলে বিটা কেন এমন চুক্তি করলো সেটি বোঝা যায় সামাজিক মাধ্যমে আশিক চৌধুরীর প্রচারণা দেখে, যেখানে তিনি বিষয়টিকে বলছেন ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট। তার দাবি, এই চুক্তির ফলে ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক ঘনিষ্ঠ হবে। বোঝা যায় ট্রাম্পের মনোযোগ পেতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে কাজে লাগাতে চায় বিটা। ফেসবুকে তিনি লিখেছেন, আগামী বছরগুলোতে যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবেন, তখন সরকার বলতে পারবে যে বাংলাদেশ প্রথম পার্টনার ছিল। আসল খবর হলো, আশিক চৌধুরী যে চুক্তি করার কথা বলছেন সেটি আসলে একটি নন বাইন্ডিং এগ্রিমেন্ট। নন বাইন্ডিং এগ্রিমেন্ট কখনো চূড়ান্ত কোনো চুক্তি নয়। এতে উল্লেখিত শর্তগুলো মেনে চলতে কোনো পক্ষই আইনিভাবে বাধ্য থাকে না। এককভাবে বলা যায়, এটি এক ধরনের প্রাথমিক আলোচনার ভিত্তিতে তৈরি করা একটি সাধারণ বিবৃতি, যেটি থেকে যে কোনো সময় যে কোনো পক্ষ সরে যেতে পারে। এখানে যা লেখা থাকে তা কেউই মানতে বাধ্য নয়। এ ধরনের একটি প্রাথমিক পর্যায়ের সমঝোতাকে এলএনজি আমদানির ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট হিসেবে দাবি করছে সরকার। আরো মজার বিষয় হলো, আমেরিকার যে প্রতিষ্ঠানের সঙ্গে নন বাইন্ডিং এগ্রিমেন্ট করা হয়েছে তাদের পক্ষে আগামী 3-4 বছরের মধ্যে গ্যাস রপ্তানি করা সম্ভবই নয়। যুক্তরাষ্ট্রের কোম্পানির নাম আর্জেন্ট এলএনজি। এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট ঘেঁটে আমরা দেখেছি তারা গ্যাস রপ্তানির অবকাঠামো নির্মাণের কাজ মাত্র শুরু করেছে। সেই সক্ষমতা আসবে আরো 4 বছর পর। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্রের অনেকগুলো কোম্পানি যেখানে ইতিমধ্যে এলএনজি রপ্তানি করছে, তাদের কাছে না গিয়ে সরকার কেন আর্জেন্ট এলএনজির মতো নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে বেছে নিলেন? এমন কোম্পানির সঙ্গে নন বাইন্ডিং এগ্রিমেন্টকে ফলাও করে কেন ল্যান্ডমার্ক এগ্রিমেন্ট হিসেবে প্রচার করা হচ্ছে? উপদেষ্টারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবে? সন্ধ্যা নামার সাথে সাথেই সোশ্যাল মিডিয়ার গুজবের ঢোলে বাড়ি দেন একদল দুষ্কর্মকারী লোক। ফেসবুক, ইউটিউব ও ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ প্রোফাইল থেকে গুজব ছড়ানোটা প্রতিদিনের যেন রুটিন কাজ। খুব ছোটবেলায় টেলিভিশনে একটা বিজ্ঞাপন দেখেছিলাম। একটি পড়ুয়া ছেলে তার কৃষক বাবাকে উদ্দেশ্য করে বলতো, বাপজান রাত 10টা বাজে সেচে পানি দিবা না? রীতিমতো ঠিক সেই রকমই ঢাক ঢোল পিটিয়ে শুরু করেছে গুজব ছড়ানো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে গুজব থামার যেন নাম পর্যন্ত নেই। বেশ কিছুদিন ধরে উপদেষ্টাদের পদত্যাগ করে পালিয়ে যাওয়ার গুজব ছড়ানো হচ্ছে। আর এই সব গুজবের পেছনে আওয়ামী লীগের সাইবার ফোর্সের ভূমিকা রয়েছে বলে মনে করছেন। তবে এই অপপ্রচারের বিরুদ্ধে পাল্টা মতামত কিন্তু কম নেই। অনেকেই বিষয়টাকে নিয়ে অনেক রসিকতা করে ফেসবুকে পোস্ট করছেন, আর সেখানে ব্যঙ্গাত্মক মনোভাব নিয়ে ছড়িয়ে দিচ্ছেন রসদ। একজন লিখেছেন, উপদেষ্টারা কি গতকাল রাতের মতো আজ রাতেও পালিয়ে যাবেন? আর ছাত্রলীগ তো রাতে রাতে ভয়ঙ্কর হয়ে ফিরতেছে, আর সকালে যার যার অবস্থান থেকে পালাচ্ছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না, আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এক জনসভায় প্রধান অতিথি হয়ে তিনি বলেন, কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে আসলে কোথায় আসছি? আমি আমার নিজের গ্রামে বেড়াতে আসছি। আর নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয়? আর যারা এই গুজবগুলো ছড়াচ্ছে তারা আসলে ভারতে পালিয়ে যেয়ে গুজব ছড়াচ্ছে। আর ভারতে বসেই তারা বলছে আমরা নাকি পালানোর জায়গা পর্যন্ত পাবো না। আর ব্যাপারটা খুব হাস্যকর বলে মনে হয়েছে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক
সার্জিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীরা পাচার করা টাকায় বিদেশের মাটিতে বসে আরামায়েশে জীবনযাপন করছে, আর তার সাঙ্গপাঙ্গরা গুজব ছড়ানোর মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পালিয়ে গেছেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন, সামরিক বাহিনী সরকার গঠন করছেন, সমন্বয়করা পালিয়ে গেছে, এমন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতাদের ওয়ালেও শেয়ার করতে দেখা যায়। মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এই প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত হারে কিন্তু ক্ষুব্ধ। এখন বর্তমান বাংলাদেশের মানুষরা একটি সুন্দর ও সুগঠনভাবে দেশটি পরিচালনা করবে এমন একটি মানুষ। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে এখন দুইটি দল বাংলাদেশের সীমাবদ্ধবাদ, তারা দুইজনে কিন্তু রাজনীতিতে এসেছে, জামাত ইসলামী এবং বিএনপি। এই দুটির মধ্যে কিন্তু আপনারা জানেন অনেকটাই বিভ্রান্তি সৃষ্টি হয়েছে দু দলের মধ্যে থেকে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানতে চাই। আপনারা জানেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সেই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই আলোচনাটি হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা জানেন যে রাজনৈতিক অঙ্গন থেকে যে সকল কার্যক্রমগুলো শুরু হয়েছে তা কিন্তু অনেকেই জনগণ মেনে নিচ্ছে না। তারা বলছে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনের মধ্যে দিয়ে একটি সরকার গঠন করব এবং আমরা মূলত কোরআনের আইন দিয়ে বাংলাদেশটিকে সুন্দরভাবে সাজাবো, এমনটাই জানাচ্ছে বাংলাদেশের জনগণ। প্রিয় দর্শক, সবকিছু নির্ভর করে হলো জনগণের উপর। জনগণ যাকে ভালোবাসবে, বিএনপিও না জামাতও নয়, যাকে ভালোবাসবে তাকেই কিন্তু নিয়ে আসবে। তাই এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।